স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। উৎসবে সার্বজনীন বাঙালি, ঈদ বা পূজায় দীর্ঘদিন ধরে এমএল বন্ধন রচনা করে চলেছে বাঙালি, কিন্তু নিত্য নতুন বাস্তবতায় কখনো কখনো হুমকির মুখেও পড়ে এসব সম্প্রদায়ের নিজস্ব উৎসব। এইসব নিয়ে আজকের আলোচনা অর্জন ও বিসর্জন। কথা বলতে স্টুডিওতে আছেন অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান, আছেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, আছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং সঙ্গীত শিল্পী দেবলীনা সুর। স্বাগত আপনাদের, শুভ বিজয়া সবাইকে। জনাব তারিক আনাম খান, আপনার কাছে জানতে চাইবো যে এবার দুর্গা পূজা যেভাবে পালিত হলো, সেই পালনের ক্ষেত্রে একটি কথা আমরা বারবার শুনেছি যে ধর্ম যার যার উৎসব সবার, তবে কেউ কেউ এরকমও বলেছেন যে আমরা আসলে এই স্লোগানটির জন্য খুব প্রস্তুত নই। আপনার কাছে কি মনে হয়, আপনার পর্যবেক্ষণ জানতে চাইবো। আসলে কি আমরা সবার উৎসব, আমাদের সবার উৎসব উৎসব তো সবারই, মানে উৎসব নিয়ে তো কিছুই হতে পারে না। আমরা যে নাট্য উৎসব করি সেখানে তো কোনো রকম বিভাজন থাকে না। চলচ্চিত্র উৎসব হয়, সবাই যারা সংস্কৃতির সঙ্গে জড়িত থাকতে চান তাদের সবাই থাকেন। ধর্ম তো অ্যাকচুয়ালি মানুষের বিশ্বাস। আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা ধারণ করি, সেটা নিয়েই আমার ধর্ম। সুতরাং উৎসবে অংশগ্রহণ করা মানে এই নয় যে আমি ওই ধর্ম বিশ্বাসে বা ওই মতাবলম্বী হতে হবে, এটা কোনো কারণে আমি দেখি না। আমি আমার সৌভাগ্য হয়েছে, যেমন ধরুন আমি দিল্লিতে ছিলাম 3 বছর। বিশেষ করে ওখানে দেওয়ালি ভীষণভাবে পালিত হয়, বড় ছুটি থাকে সেখানে। এই মিষ্টি বিতরণ থেকে শুরু করে সেখানে তো আমাদের ক্লাস ফ্রেন্ড ছিল শিখ, কেউ ছিল বুদ্ধিস্ট, জৈনত্ব বিশ্বাস করে, কিন্তু দেওয়ালি সবাই একসঙ্গে ওই বাজি পোড়ানো থেকে শুরু করে মিষ্টি বিতরণ থেকে শুরু করে সবাই করে। কিন্তু যারা মন্দিরে যাওয়ার তারা মন্দিরে যায়। আমরা আবার ওখানে গিয়ে শবে বরাত পালন করেছি। আর ঈদের সময় তারা আমাদেরকে ঈদ মুবারক বলেছে। এখনো যারা বন্ধু বান্ধব দিল্লিতে আছে বা বাইরে আছে, আমি বলছি যে ধরুন বিশেষ করে ইন্ডিয়াতে, তারা কিন্তু সবসময় ঈদ মুবারক এবং ওই চাঁদটা দিয়ে করছে। সুতরাং আমার মনে হয় যেটা এটা একটি মিলনের ব্যাপার হয়ে যায়। বিশ্বাসের সঙ্গে এটি উৎসবের কোনো সম্পর্ক আছে বলে মনে করি না। অসীম দাও কি এরকমটি মনে করছেন? বাংলাদেশ কি এখন ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটি শুধুমাত্র অসাম্প্রদায়িকতার একটি বুলি হয়েই থাকছে কিনা, নাকি এটা আসলে বাস্তবে এটা প্রয়োগ আছে? আমি আজকে আলোচনার শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ। আসলে সুন্দর সুযোগ করে দিয়েছেন, একটা মানে উৎসবের একটা আমেজ আমাদের এখানে নিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকের এই টেলিভিশনের মাধ্যমে এখানকার টেলিভিশন কর্মকর্তা কর্মচারী কলা কৌশলী সবাইকে শুভ বিজয়া। আপনাদের মাধ্যমে দেশবাসীর সকলকেও শুভ বিজয়া। এবার মানে সর্বাধিক পুজো হয়েছে বাংলাদেশের সংখ্যার দিক থেকে, এবং খুব উৎসবমুখর পরিবেশই হয়েছে। বিসর্জন হয়েছে, আমাদের জানা মতে সবকিছু সুন্দরভাবে এবার সমাপ্ত হয়েছে। এটা নিঃসন্দেহে এটা সুন্দর জিনিস হয়েছে। আপনি যে আলোচনাগুলিতে আসতে চাচ্ছেন, আসলে মানে দেশের উপরই কাঠামোর উপরে প্রধানত সবকিছু নির্ভর করে। তারপর যারা সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা থাকেন, তাদের উপরে ওটা নির্ভর করে। সেদিক দিয়ে মানে এই আজকের উপরে কাঠামোটা যেভাবে মোটামুটি একটা জায়গায় আছে, সেটা এই সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। আর যারা সরকার পরিচালনা করছে তারা তো সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এটি বিঘ্নিত হয় নাই, তাহলে আমি খুব ডিটেলস আলোচনায় যাব না। আপনার এই ধরেন গত রোজারিতে সোলাইকাকে ঘিরে যে বিষয়গুলি হয়েছে, সেখানে বিঘ্নিত হয়েছে। আমাদের দেশেও ধরেন 5ই জানুয়ারি নির্বাচনের পর অগ্নি সন্ত্রাসের সময় যেভাবে মন্দির পুরানো হয়েছে না, এই বিষয়গুলি তো বিঘ্নিত করেছে। 1947 সালে যেখানে আমার 31% ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী উপজাতি, 71-এ সেটা 21%, আর আজকের দিনে দাঁড়িয়ে সেটা 9+- সেই জায়গাটায় এটি কমেছে, কিন্তু পুজো মণ্ডপের সংখ্যা বেড়েছে। অর্থাৎ এটার সাথে অবশ্য মানে যে পরিবেশ যেমন আছে, ঠিক এমনি আর্থিক সচ্ছলতার ব্যাপারটাও আছে। এটাও মানে অর্থনৈতিকভাবে সচ্ছলতার সাথে উৎসবের একটা সম্পৃক্ততা আছে। এই বিষয়গুলি নিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে মানে হিংস্র থাবা পড়ছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি। তো এইবারের উৎসবে এই কথাটা বলা যায় যে ধর্ম যার যার উৎসব সবার, এরকম একটি মেসেজ
দেশবাসীকে দেওয়া গেছে। এটা ক্রেডিট নেওয়ার জন্য বিষয় নয়, বাস্তবতাটা সে জায়গায় প্রতিফলিত হয়েছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে একটু জানতে চাইবো যে আসলে ক্রেডিট নেওয়ার কাছ থেকে না, মাঝে মাঝে হিংস্র থাবার কথা অসীমদা নিজেই বললেন, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আচ্ছা, গত 2 মাস ধরে এই যে সেবায়েত পূজারী মহন্তদের যে চাপাতি, হ্যাঁ, অনেক লোককে হত্যা করা হলো। হলি আর্টিজান না হলে কিন্তু এটা থামতো না, যে কোনো কারণেই হোক। এরা আপাতত সেভ হয়েছে, এখন অন্যদিকে ঘটনার মন নিয়েছে। আরেকটা কথা হচ্ছে 29,000 মণ্ডপে পূজা হয়েছে, পূজার সংখ্যা বেড়েছে, পূজারীর সংখ্যা কমেছে, ভক্তের সংখ্যা কমেছে। কেন কমেছে? এটা তো আমাদের যেতে হবে গভীরে। আমরা তো চাই না যে 21% থেকে আমরা এখন 9.7-এ নেমে গেছি। এটা দেশের জন্য কখনো মঙ্গলজনক না। আমরা বাংলাদেশকে কখনো পাকিস্তান, আফগানিস্তান করতে দিতে পারি না, মুক্তিযুদ্ধের আদর্শের যে রাষ্ট্র। তবে বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীকে। এবার পুলিশ, র্যাব, আনসার যেভাবে নিরাপত্তা তারা করেছে, বলয় সৃষ্টি করে নির্বিঘ্নে পূজা করার জন্য সম্প্রদায়কে সুযোগ দিয়েছে, আমার মনে হয় প্রথমবারের মতো একেবারেই কোনো রকমের দুশ্চিন্তাহীনভাবে তারা পূজা পার্বণে অংশগ্রহণ করেছে, আনন্দ উৎসবে অংশগ্রহণ করেছে। তা এখন যে স্লোগানটা বেরিয়ে আসছে, ধর্ম যার যার, উৎসব সবার, আমি কিন্তু এটার সাথে দ্বিমত করি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্রসভার যতদিন আমরা করতে না পারবো, ততই যত পূজার সংখ্যায় বাড়ুক, যতই আনন্দ উৎসব করুক, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ, সে জায়গায় অবস্থান করতে পারবো না। সুতরাং আমি আশা করব যারা রাষ্ট্র পরিচালনা করছেন বা দেশের মানুষ যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষত সাংস্কৃতিক অঙ্গনে যারা আছেন, তাদের ভূমিকা অত্যন্ত দৃঢ়তার সাথে আমি বলবো আগের সেই অবস্থাতে নাই। তারা এখন সবাই পাওয়ার পলিটিক্সে ব্যস্ত হয়ে গেছে। আগে যে সাহিত্য সংস্কৃতি নিয়ে যে আন্দোলন হতো, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে চর্চা হতো উন্মুক্ত পরিবেশে, অসাম্প্রদায়িক। দাদা একটা মিনিট, তারিক ভাই আমি একটু অনুরোধ করবো, আপনি এই বিষয়টি রেসপন্ড করবেন যখন মানে আমরা একটু আপনার কাছে আসবো, যে এই বিষয়টি যদি তো সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে আমরা দিন দিন হারিয়ে যাচ্ছি। সুতরাং এটা আমাদের জন্য, এই যে আজকে জঙ্গিবাদের যে উত্থান, আমি মনে করি এটাও একটা কারণ, যেহেতু আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সেই জায়গায় নিতে পারছি না। অসীম এবং আমরা স্কুল জীবন থেকেই কিন্তু সাহিত্য সংস্কৃতির চর্চা করেছি, খেলাধুলায় অংশগ্রহণ করেছে, আমাদের মন মানসিকতা অনেক বড় হয়েছে, কিন্তু আমরা সেই জায়গায় আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন সাহিত্য সংস্কৃতিক অঙ্গনে, তারা সেই ভূমিকা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, তারা কিন্তু সবাই মনে করে কখন এমপি হবে, কখন মন্ত্রী হবে, কখন সরকারের কিছু পাওয়া যাবে। এই জায়গায় আমরা সবাই গা ভেসে দিয়েছি। এখান থেকে বেরোতে হলে নতুন নেতৃত্ব গড়ে আনতে হবে। আমরা যেখানে আছি আজীবন সেখানে থাকতে পারি না। আজকে নতুনদের যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমি মনে করব ওনাদের মতো আজকে অনেক ব্যক্তিত্ব, আলী জাকের, উনি, সারা জাকের থেকে শুরু করে যারা আমাদের সামনে একটা রোল মডেল হিসাবে আসছে, আমরা সেই তরুণদের পাচ্ছি না। আমার পাশে যিনি বসে আছেন, ইতিমধ্যেই তিনি অনেক জনপ্রিয় শিল্পী হিসাবে সমাজে সুপরিচিত হয়েছেন। ওনাকে রোল মডেল হিসাবে আমাদের ছেলে মেয়েরা দেখতে চায়। আমরা সেই পরিবেশটা কেন সৃষ্টি করতে দিতে পারি? সেটি মানে দেখতে চাওয়ার ক্ষেত্রে অসুবিধাটা কি? আমরা তো ওনাকে, অসুবিধা হচ্ছে রাষ্ট্র সেখানে সঠিকভাবে কার্যক্রম, তা না হলে ছাত্রলীগকে নিয়ে কেন কথা হয়? ছাত্রলীগ তো অনেক আশা জায়গা নিয়ে সংগঠন, কখনোই ছিল না তো। হ্যাঁ, আজকে কেন ছাত্রলীগ সে জায়গায় চলে গেছে? আজকে কেন শিবিরের চাপাতি, রক কাটা, এগুলো কেন আমরা শুনতে পারবো? অনেকেই বলেন শিবিররা দলে দলে ছাত্রলীগে যোগ দিচ্ছে। যদি তা হয়, ছাত্রলীগ কি শিবিরে পরিণত হয়ে গেছে? আমি এই কোয়েশ্চেনটা আপনাদের সামনে রাখবো। অসীমদা নিশ্চয়ই এটা জবাব দিবেন, কিন্তু রোল মডেল হতে দেবলীনার কোনো অসুবিধা আছে কিনা সেটা দেবলীনার কাছে একটু শুনতে চাইবো। বিজয়া কেমন পালন করলেন, ধর্ম যার যার উৎসব সভা সেটি হয়েছে কিনা? বিজয়ের মধ্যেই আমরা আছি। আমি সবাইকে, আপনি সহ সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। রোল মডেল হতে তো সবাই চায়, তবে উনি যেটি বললেন, আমি হয়তো ওনার মতো করে এত ডিটেলে বলতে পারবো না, তবে আমি আমার মতো করে সহজভাবে যেটুকু বুঝি সেটা হচ্ছে যে সংস্কৃতি কিন্তু তার ধারায় প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, সেটা হয়তো জেনারেশন ওয়াইজ তার হয়তো কিছুটা পরিবর্তন ঘটেছে, কিন্তু প্রবাহিত তো হচ্ছেই। এখন শুধু সংস্কৃতি মানুষকে কিন্তু মানে হাত ধরে টানতে পারবে না, আমি যদি আমার জায়গা থেকে হাতটা না বাড়াই। তো এটা আসলে সংস্কৃতি এবং মানুষের একটা মেলবন্ধন হতে হবে। আপনি হাত বাড়াচ্ছেন? আমি অবশ্যই হাত বাড়াচ্ছি। আপনার হাত কেউ ধরতে চাইছে নাকি সে হাত ভেঙে দিতেই চাইছে বেশিরভাগ মানুষ? কি মনে হচ্ছে আপনার? সেটি প্রশ্নবোধক, সেটি জবাব দিতে চাইছেন না। আচ্ছা, আমরা আবার আসবো আপনার কাছে। তারিক ভাই, আমি আর প্রশ্নটি আরেকবার করতে চাই না, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সেটি ডিটেইল করেছেন, আপনি যদি এই বিষয়টি বলতেন আমরা তাহলে পরবর্তী প্রশ্নে। প্রথম কথা হলো, সাংস্কৃতিক কর্মীদের দায়িত্ব কিন্তু একটা সহায়ক শক্তি হিসেবে আমি মনে করি। মূল দায়িত্ব কিন্তু রাজনীতি যারা করেন, যারা আদর্শর জন্য রাজনীতি করেন, ত্যাগের রাজনীতি করেন, তাদের উপরে অনেক দায়িত্ব বেশি বর্তায়। আমার মনে হয় সেটি বেশি প্রণিধানযোগ্য। আপনি যদি স্বাধীনতার
সময় দেখেন তাহলে ৭১-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহায়ক শক্তি হিসেবেই এগিয়ে এসছে, তারা উদ্দীপ্ত করেছে মানুষকে। সুতরাং সাংস্কৃতিক কর্মীদের একক দায়িত্ব এটি নয়। না, আমি যদি প্রশ্নটি একটু রিফ্রেশ করি যে সাংস্কৃতিক কর্মীদের একক দায়িত্ব না হলো আজকে যে সাংস্কৃতিক কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে কোনো না কোনো কিছু পাওয়ার আশায়, সরকারের ঘনিষ্ঠ হওয়ার আশায়, এবং তারা আসলে তাদের সাংস্কৃতিক দায়িত্বগুলি পালন করছে না, সেই ক্ষেত্রে আমরা কার কাছে যাব? আমরা আপনার রাজনৈতিক নেতৃত্ব না দেন, সাংস্কৃতিক নেতৃত্ব তো আপনারা দিতে হবে। আপনারা বিভক্ত হয়ে তো আমাদেরকে কোন গুহায় ফেলে দিচ্ছেন? আপনি কি আমাকে দেখেছেন যে আমি কোনোদিন আপনাকে দেখিনি বলে আপনার কাছে বিচার দিচ্ছি? রাজনীতি যিনি করতে যান, যার আকাঙ্ক্ষা আছে তার হতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক ক্ষেত্রেই অনেক উদাহরণ আমরা টানি, এক্ষেত্রেও টানতে চাই যে বড় অভিনেতারা তারা কিন্তু ছেড়ে দিয়ে রাজনীতি করছেন। আপনি ছেড়ে দিয়ে রাজনীতি করেন, আমরা স্বাগত জানাবো, কিন্তু আপনি সংস্কৃতি কর্মী থেকে রাজনীতি করবেন, সেটা তো একটু কষ্টেরই ব্যাপার। রাজনীতি গিয়েছিলেন, পরে উনি ফেল করেছেন অমিতাভ বচ্চনের মতো ব্যক্তি। উনি বলেছেন এটা আমার কর্ম নয়। আপনি যাতে স্মরণ থাকে, এবং রাজীব গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন উনি। সচিন টেন্ডুলকারের কথা যদি বলেন, জাস্ট একটা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা জাতীয় কিছু একটা ওদের আপার হাউসের মেম্বার হয়েছেন, কিন্তু ওই পর্যন্তই। আমার কাজটা আমি করছি কিনা, আমার কাজ হচ্ছে মানুষের বিবেকের কাছে। আমরা যে আজকে যে উৎসবটা করলাম, এটা কিন্তু হচ্ছে এদেশের অঙ্গীকার, মানে মানবতার জঙ্গিবাদ আমরা রুখবো, এরকম একটি স্লোগান নিয়ে করা হয়েছে। সেটা কিন্তু বড় দায়িত্বের জায়গা থেকে করা হয়েছে, এবং সেখানে মানুষ কিন্তু অংশগ্রহণ করছে। যে একটা ভীত অবস্থা ছিল, সেই সময় কিন্তু আমরা নাটক করেছি। আমরা বলেছি যে লোক কম হোক, মানুষকে আসতে হবে, সিকিউরিটি দায়িত্ব আমরা নিয়েছি, আমরা চেক করে ঢুকিয়েছি এবং এখনো ঢোকাই। এখন আমরা দায়িত্ব নিয়েই কাজটা করি। যার রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকতে পারে তিনি যেতেই পারেন, সে ব্যাপারে কারো কিছু বলা নেই। আর রাজনীতিহীন মানুষ তো আসলে হতে পারবে না। বিশেষ করে সাংস্কৃতিক কর্মীরা কোনো মতেই রাজনীতির বাইরে থাকতে পারবে না। আমরা একটা বিরতি নিচ্ছি। অসীমদের কাছে যখন ফিরবো, তখন অসীমদা আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি এই সরকারকে আসলেই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মনে করেন, যে এই সরকার অন্য সরকার থেকে অনেক বেশি অসাম্প্রদায়িক? আপনি সত্যি এরকম ফিল করেন কিনা? আমি আমার কথা বলতে পারি, আমি ফিল করি না। আমরা এটা বিরতি নিচ্ছি। বাংলাদেশে অসীম কুমার উকিল, আপনার কাছে জানতে চাইছিলাম যে এই সরকারকে আপনার যথেষ্ট পরিমাণে অসাম্প্রদায়িক মনে হয় কিনা, তার নীতিমালার মধ্যে দিয়ে আমরা তার লক্ষণ আপনাকে সন্তুষ্ট করার মতো পাওয়া যায় কিনা? আমি একটু মানে তারেক আনাম ভাই, সুব্রত আলাপটা একটু পার্ট হতে চাই। আসলে বিষয়টা হলো এরকম, সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা, আমরা 90-এর ছাত্র আন্দোলন করেছি, সামরিক স্বৈরাচারের পতন ঘটিয়েছি, আমরা সংগঠিত হয়েছি, সর্বদলীয় ছাত্রকে গঠন করেছি, সারা বাংলাদেশের মানুষ অনুপ্রাণিত হয়ে রাজপথে লড়াই করেছে। কিন্তু এই সময় সম্মিলিত সাংস্কৃতিক যেটার যে ভূমিকা, এটা সাংঘাতিক, মানে অনুপ্রেরণাদায়ক। আর কি প্রেস ক্লাব থেকে শহীদ মিনার, না শাহবাগ থেকে গুলশান, সর্বত্র সাংস্কৃতিক অঙ্গনের মানুষগুলি দাঁড়িয়েছে, কথা বলেছে, অনুপ্রেরণা জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে সারা দেশে। আপনি একটু সংক্ষেপে বললে 52 থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তাদের ভূমিকাটা ছিল সাংঘাতিক প্রশংসিত, অনুপ্রেরণা দানকারী, না সাহসী করে তুলেছে আমাদের সকলকে। আর কি এটা তুলনামূলকভাবে এখন যেন কোনো একটু ম্লান হয়ে গেছে। আর কি আমি সেই জায়গাটাই বলবো, আজকে যখন মানে গণজাগরণ মঞ্চ দাঁড়ায়, আর কি তখন মানুষের প্রত্যাশাও থাকতো যে হয়তো গণজাগরণ মঞ্চ শাহবাগের মোড়ে দাঁড়িয়েছে, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাংস্কৃতিক মানুষগুলি প্রেস ক্লাবের সামনে দাঁড়াবে। আর কি সেই জায়গাটায় গুলশানের ঘটনার পর এখানে গানে, কবিতা, স্লোগান দিয়ে না শহীদ মিনার থেকে গুলশান মধ্যে একটা মিছিল হয়েছে, যেটা প্রশংসনীয়। আমাদের প্রত্যাশা কি, মিছিলের মানুষ হিসাবে, রাজপথের কর্মী হিসাবে, যে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাংস্কৃতিক অঙ্গনের মানুষগুলি এমনিভাবে দাঁড়াবে সারা দেশে, আর কি একসাথে ঝাঁকি দিয়ে দাঁড়াবে, সেটাই প্রত্যাশা। কি সেই জায়গাটাই বোধ সুব্রতদাও নক করতে চাইতেছে, আমিও তারেক আনাম ভাইকে এই জায়গাটায় নক করতে চাই, যে আমাদের প্রত্যাশা জায়গাগুলি, কারণ মানে এই কাজগুলি শেষ হয়ে যায় না, আমাদের অনেক দূর যেতে হবে। নিঃসন্দেহে বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদে বিশ্বাসী। 47-এর দেশ বিভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। 71-এর দেশটা স্বাধীন হয়েছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী উপজাতির 30 লক্ষ রক্তের বিনিময়ে। সেই রক্তাক্ত বাংলাদেশে আসলে ধর্মীয় ভেদাভেদ থাকবে এটা আমরা কখনো মনে করি নাই, ছিল না স্বাধীনতোত্তর বাংলাদেশে। কিন্তু 75-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর
সামরিক স্বৈর শাসকদের হাত ধরে আবারও বাংলাদেশের সাম্প্রদায়িক বসিমদা, একটি প্রশ্ন করতে পারি যে 21% থেকে যে 9% এসে পড়লো আমাদের ভিন্ন বা আমরা যদি বলি অন্য মতাবলম্বীরা, এই মানে কমে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ যে 8 বছর ধরে ক্ষমতায় আছে, আমি যদি এই 8 বছরের কথা বলি, এর মধ্যে আওয়ামী লীগের অবদান করতে অবদান আওয়ামী লীগকে কিভাবে দেখছি সেটা বলতে পারি না, মানে এই সময় কি কমে না? কমেছে অবশ্যই, আমি তা বলছি, আমি আলাপটা আসছে, আমি সেখানেই বলছি যে রাষ্ট্রীয় কাঠামোতে যে সরকার গঠন প্রক্রিয়া, ধর্মান্ধতা বাংলাদেশের আজকের জঙ্গিবাদ কি সবকিছু কারা সামরিক স্বৈর শাসকদের হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ একদম মোটা দাগে বললে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এরা সব একসাথে বাংলাদেশে এই জায়গাগুলো নিশ্চয় হয়েছে। এর বিপরীতে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশটা আওয়ামী লীগের নেতৃত্বে সুসংগঠিত হয়েছে। আর শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, সেখানে আমরা সকলে মিলে এগিয়ে যাচ্ছি। কিন্তু সমাজে রন্ধ্রে রন্ধ্রে বসে থাকা যারা ছিল, আমরা তাদের সবাইকে তো হটাতে পারিনি। আমরা আজকের এই আমলাতন্ত্র, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, আজকের এই সামাজিক কাঠামো, সেই সামাজিক কাঠামোতে যারা সাম্প্রদায়িকতার 20% ছড়িয়ে আছে, সেগুলিতে আমরা সরাতে পারিনি। তার ফলে আজকের বাংলাদেশেও যে সমস্ত সাম্প্রদায়িক হানাহানির ঘটনা ঘটছে, সেই হানাহানির ঘটনা মানে সুব্রতদের কথাই ঠিক, মানে ছাত্রলীগ এখন ছাত্র শিবির হয়ে গেছে। না, আমি ছাত্রলীগ ছাত্র শিবির এখন ছাত্রলীগ হয়ে গেছে। আমি সেই কথা বলছি না, বা ছাত্রলীগ আর ছাত্র শিবির মিলেমিশে গেছে। না, মিলেমিশে যাওয়ার বিষয় আসেনি। উদাহরণ মানে একদম স্পেসিফিক কথা আনতে হবে। একটি বিচ্ছিন্ন ঘটনা ওভারঅল উদাহরণ হিসেবে অনেক বিচ্ছিন্ন ঘটনা, গুচ্ছ বিচ্ছিন্ন ঘটনা বলতে হবে। না, আমি যে কথাটা বলতে চাই যে সিলেটে যে ছেলেটা হামলা করেছে সে হামলাকারী, আপনি বলতেছেন সে ছাত্রলীগ, আমি তো ছাত্রলীগ, আমি তাকে হামলাকারী হিসেবে, আমিও তাকে হামলাকারী হিসেবে দেখেছি, চিহ্নিত করে শাস্তির জন্য দেখেন সেখানে আমরা কেউ পক্ষে দাঁড়াই কিনা। আমি সেটা বলছি যে রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে ছড়িয়ে থাকা সাম্প্রদায়িকতার বিস্পষ্ট মুক্ত হতে পারেনি, ফলে বাংলাদেশের যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সাম্প্রদায়িক হানাহানির, সেগুলিতে সেগুলির দায় হচ্ছে বিএনপি, সেগুলির দায় হচ্ছে জামায়াতের, সেগুলির দায় হচ্ছে আমাদের আওয়ামী লীগের দায় করতে। সেগুলিতে আওয়ামী লীগের দায় নাই, আমি সে কথা বলছি বলছেন তো না, আমি শেষ করতে পারলাম না। আমি সেখানে আওয়ামী লীগের দায় দায়িত্ব নাই আমি তা বলছি না। আমরা সরকারি দল হিসেবে, দেশ পরিচালনাকারী দল হিসেবে অবশ্যই আমার দায় দায়িত্ব আছে, কিন্তু এটা এই ঘটনাগুলিতে আওয়ামী লীগের কোন লোক জড়িত থাকতেই পারে, আছেই, কিন্তু সেটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়ে ঘটনাগুলি ঘটা নেই, মানে আওয়ামী লীগের মানে সেটি রাষ্ট্রীয় বিচ্ছিন্ন ঘটনা। আমরা চেষ্টা করেছি, মানে এটাই বলি, আওয়ামী লীগের শাসন আমলে প্রথম মন্দির ভাঙার পর থানার মধ্যে যখন মামলা করতে গেছে তখন মামলা না হয়েছে। ইতিপূর্বে আমার বোন, আমার মেয়ে হারিয়ে গেলে, যে গেলে মামলাটা পর্যন্ত নিত না, কিছু কিছু অ্যাকশন হয়েছে। আমি বলছি তো আমরা এগিয়ে যেতে চাই, সেক্ষেত্রে সকলের সহযোগিতা চাই, গুণধর সমাজ ব্যবস্থাটা ভাঙতে চাই, সমাজের রন্ধ্রে বসে থাকা এই কাঠামোগুলি উপরাতে চাই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ধর্মীয় উৎসব পালন করার ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার খবর আমরা প্রতিনিয়ত শুনি, মানে এইবার আমরা একটু কম শুনেছি কিন্তু প্রতিনিয়ত শুনি, দেখি। এই ব্যাপারে আমি যদি প্রশ্নটি স্পেসিফিক করি, সরকারের মনোভাব হিন্দু সম্প্রদায়কে কতটা আশ্বস্ত করে, সরকারের মনোভাব আপনি কতটা? আমি তো সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে। এবার কোনো ধরনের ঘটনা ঘটে না, সবাই উৎসাহ উদ্দীপনার সাথে পুজো পার্বণ পালন করেছে, এবং আমাদের নেতা নেত্রীরাও সব জায়গায় বক্তৃতা করেছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বিরল দৃষ্টান্ত। তো আমার কথা হচ্ছে এই 5 দিনের জন্য কেন সাম্প্রদায়িক সম্প্রীতিটা থাকবে? এটা 365 দিন থাকতে পারে না? এটা শুধু পূজা মণ্ডপে গিয়ে বললে হবে? এটা তো সব জায়গায় বলা দরকার। সারা দেশের মানুষকে জাগরণ সৃষ্টি করতে হবে যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা চলবে না। কিন্তু সুব্রত, একটা কথা কি ঠিক, আমাদের একজন দর্শক যেরকম বলছেন, আমার এটা মাথায় আসছে, এইটা কি ঠিক যে যদিও অন্য সম্প্রদায়ের লোক বাংলাদেশে মাত্র এখন 10%, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গায় অনেক বেশি পরিমাণে আমরা তাদের দেখতে পাচ্ছি, অনেক বেশি পরিমাণে আমরা তাদের জায়গায় ক্ষমতায়নের জায়গায় আমাদের এই যে দুর্গাপূজা, হ্যাঁ, নারীদের যে সম্মান আমরা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী তো নারী, বিরোধী দলীয় নারী, প্রধান বিরোধী দল নারী, স্পিকার নারী, ডেপুটি স্পিকার নারী আছে, মানে সংসদের উপনেতা নারী। নারীর ক্ষমতায়নের দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক দূর এগিয়ে গেছেন, সেটা ঠিকই আছে, কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষমতায়নের ব্যাপারে আমরা অনেক পিছিয়ে গেছি। না, এই কথা তো দর্শক বলছে না, দর্শক উল্টোটা বলছে যে ক্ষমতায়নের দিক দিয়ে আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। 1954 সনে 72টা সংরক্ষিত আসন ছিল পৃথক নির্বাচনে, এখন যৌথ নির্বাচনে আমরা গেছি, গণতান্ত্রিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে আমাদের সিট এসে গেছে 15 থেকে 17। আপনাদের ভোট, আমাদের ক্যাবিনেটে কোনো পূর্ণমন্ত্রী নেই, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বঙ্গবন্ধুর
ক্যাবিনেটও তো 4 জন। কিন্তু আপনি যখন ধর্মনিরপেক্ষতার কথা বলেন, শুধুমাত্র আপনি কিন্তু অন্য ধর্ম পালন করেন বলে আপনার মন্ত্রী হওয়া উচিত না, সেটা বলছি না, মানে সেই গণনাটি আপনি আমাদের ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে 11 জনের মধ্যে 3 জন প্রধান খেলোয়াড় আছে, সচিবও আছে, অনেকে সচিব। এখন রাষ্ট্রদূত একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান করলাম আর বলে দিলাম যে কোপ আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কেন 25 জন কেন ধর্মীয় সংখ্যালঘু থেকে রাষ্ট্রদূত হওয়ার হইলে 100 জন হইতে পারে, কিন্তু সেটা হচ্ছে না। আমি সেই জায়গাটা কাউকে ইচ্ছা করে বাধা দেওয়া হচ্ছে কথা, কাউকে ইচ্ছা করে বাধা দেওয়া হচ্ছে না। ধর্মীয় সংখ্যালঘুদের যদি ক্ষমতায়নের সুযোগটা না দেওয়া হয়, পার্লামেন্টের সুযোগ না দেওয়া হয়, বিভিন্ন পর্যায়ে সরকারের জায়গায় যদি সুযোগটা, হ্যাঁ কিছু কিছু হচ্ছে, অনেক বরফ গলেছে, আমি সেটাকে আরো এগিয়ে নিতে চাই। আমার মনে হয় যে সারা বাংলাদেশের সব মানুষের জন্য সুযোগের সমতা প্রতিষ্ঠিত হোক, সেটা আমরা সবাই চাই। দেবলীনা সুর, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে মিডিয়া বেশি করে মানে গণমাধ্যম অন্য ধর্মাবলম্বীদের উৎসবগুলি পালন করার ক্ষেত্রে যে মনোযোগ দেয়, তাতে আপনি সেটি যথেষ্ট মনে করেন কিনা? আমি যথেষ্ট মনে করি। আপনি মনে করেন যে এটি যথেষ্ট মনে করি, কারণ আমি তারই অংশ হিসেবে কিন্তু কাজ করছি, তো সেই জায়গাটিতে আমার আসলে কোনো আক্ষেপ বা কোনো অভিযোগ নেই। আপনি সঙ্গীত সাধনা করতে গিয়ে কোনো সময় আপনাকে নিজেকে আলাদা মনে হয় কিনা, আপনি একটি বাংলা নাম থাকার কারণে বা সংস্কৃত নাম থাকার কারণে? না, আমি সেটিও কখনো ফেস করিনি। আমি করলেও সেটি বলতাম, কিন্তু আসলেই করিনি। বরং আমার নামের কারণে আমাকে কিন্তু আমি বলবো যে হয়তোবা কিছুটা বেশি পছন্দ করা হয়। শুধু নামের কারণে বেশি পছন্দ? ভালো শিল্পী হিসেবে আমার মনে হয় যে আপনি ভালো শিল্পী বলেই আপনাকে বেশি পছন্দ করা হয়। তারিক ভাই, আমরা একটা বিরতি নিতে নেওয়ার আগে যে প্রশ্নটি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী তুললেন, সেই প্রশ্নটি আপনার কাছে পার্টিনেন্ট মনে হয় কিনা, যে আমরা আসলে ক্ষমতায়নের জায়গায় আরো বেশি বেশি সংখ্যালঘুদের দেখি, আপনি কি সেই রকম ভাবে সেটি সমর্থন করেন কিনা, যে ক্ষমতায়নের প্রশ্নে আমাদের আসলে 25 জন সচিব থাকা উচিত, 37 জন জেনারেল থাকা উচিত, 40 জন মন্ত্রী থাকা উচিত, এরকম আপনি মনে করেন? 40 জন এমপি, 60 জন। আমি কি উত্তরটা এখন দেব? জি, আমরা আমি একেবারেই, আমি খুব বিনয়ের সাথে বলতে চাই, আমি একেবারে সমর্থন করি না। ওই জায়গাটা ভাবলেই আসলে আমি সাম্প্রদায়িক হয়ে যাব। আমি মনে করি অসাম্প্রদায়িক চেতনা হচ্ছে যে আমি এই সমস্ত ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনোদিনই ভাববো না যে শিল্পকলার ডিজি একজন হিন্দু হতে হবে কোনো সময়, বা বাংলা একাডেমি হতে হবে, বা সংস্কৃত অঙ্গনে টেলিভিশনে ওখানে একজন থাকতে হবে অন্য ইসের মধ্যে, সংখ্যালঘুদের মধ্যে। তখন আমি একটা বিভাজন তৈরি করে দেবো। আমার মনে হয় যোগ্যতা অনুসারে হওয়াটাই বড় কথা। সেখানে কোন রকম ডিসক্রিপেন্সিস হচ্ছে কিনা, বাধা পড়ছে সেইটা আমাদের দেখতে হবে বেশি। আমার দলে যখন আমি লোক নেই বা ট্রেন করি, সেখানে কিন্তু আমি ও হিন্দু মুসলমান এরকম করি না। যে কথাটি আপনি ওনাকে জিজ্ঞেস করলেন, আমি বলতে চাই, আপনি যদি খেয়াল করেন যে বিটিভিতে যখন এই দুর্গাপুজোর সময়, বিশেষ করে বিসর্জনের দিন, আমরা এক্সপেক্টই করতাম যে দুর্গাপূজা নিয়ে যে নাটকটি বা এটি হবে, সেখানে অমল বোস বলে একজন ছিলেন, উনি মহিষাসুর হবেন, এবং হিন্দুদের একজন কেউ দুর্গা হবেন। আজকে আমি কিন্তু একটি চ্যানেলে নাটক করেছি, সেখানে আমি হিন্দু চরিত্রে করেছি, এবং সেটা হিন্দুদের নিয়েই একটি, এবং সেখানে মূল থিম হচ্ছে ভিতরে যে অসুখ থাকে তাকে বধ করা। সেটা প্রত্যেক ধর্মের কিন্তু ভিতরের বাণী, সেটা যে দুষ্ট যে ব্যাপারটি আছে, যে লোভ আছে, যে আকাঙ্ক্ষা আছে, সেগুলোকে ইয়ে করা আমাদের কোরবানিরও তো একই ব্যাপার। রাইট, আমার নিজের মানে লোভকে ইয়ে করা, সেটি করার জন্য আমাকে একটি বিশ্বাসী কেন হতে হবে, মানে সেটি চরিত্রে ফুটিয়ে তোলার জন্য, যেটি আসলে বিটিভি আগে করতো, যেটি আপনি থেকে শুরু করে এখন কিন্তু এটা নাই। এটি একদমই, এখন বিভিন্ন চ্যানেল বিভিন্ন ভাবে প্রোগ্রাম করছে, এবং আমি মনে করি এটা খুব হ্যাপেনিং। সেখানে কিন্তু হিন্দু মুসলমানের বিভাজন কিন্তু নাই এরকম ভাবে, কোনো সময় হচ্ছে না। অসীমদা, আওয়ামী লীগের সম্মেলন আসছে, তারপরও মানুষজন আপনাকে অনেক প্রশ্ন করছে, যেটি আমি জানি না মানে আজকের এই খুশির দিনে এত প্রশ্ন করা ঠিক হচ্ছে কিনা। প্রশ্নটি যেটি উঠছে, আমি প্রশ্নটির বিষয়টি আপনাকে বলতে চাই যে অর্পিত সম্পত্তি আইনের যে অবস্থা এখন আমরা দেখছি, যেটি নিয়ে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী কাজ করে যাচ্ছেন, কিন্তু এই সরকার কি আসলে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সহ অন্যদের কথা শুনছেন? এইটা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব অসীম কুমার উকিল, আপনার কাছে প্রশ্ন ছিল যে অর্পিত সম্পত্তি আইন নিয়ে এই সরকারের অবস্থানকে আপনি জাস্টিফাইড মনে করেন কিনা, আর তার আগে যদি আপনি একটু ছোট করে এইটিও বলতেন যে সংরক্ষণের যে কথা, পথ
এবং অন্যান্য জায়গায় যে সংরক্ষণের কথা, এমনকি রাজনৈতিক ক্ষেত্রে সংসদে সংরক্ষণের কথা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বললেন, যেটি জনাব তারিক আনাম খান যেটি বিরোধিতা করলেন, সেটি না, সম্পর্কে আমি রাজনৈতিক বিবেচনায় সংরক্ষিত আসলে বিশ্বাসী নই। রাজনৈতিক বিবেচনায় আমি এটির মধ্যে নেই। আমরা কম্পিটিশন করে এগিয়ে যেতে চাই। আমি ছাত্রলীগের সেক্রেটারি হয়েছি, এরকম ধর্মীয় সংখ্যালঘু কোটাগুলো বিবেচনা মধ্যে নাই, কম্পিটিশন দিয়ে হয়েছি। হ্যাঁ, আমি হয়েছি, অবশ্যই আমি হিন্দু সম্প্রদায় থেকে এসেছি। এটি তারপরেও এই দাবিগুলি আসছে, থাকছে, সংগঠিত হচ্ছে। এটা ভবিষ্যৎ বলে দেবে এটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমি এখানে একটা জিনিস যে বলছেন যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় কাঠামোতে এখন ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান আছে, এটা অবস্থান আছে। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বলেই এসপিডিসি টিওনওসি হচ্ছে, সচিব তো আছে, এই লেভেলেও আছে। এর আগে মানে বিএনপি জামাত ক্ষমতায় বলে একজন ছিল বাঙালি আর কি ডিসি। বিষয়গুলি আছে, আজকে এই জায়গাগুলি অনেক উত্তরণ ঘটেছে। কিন্তু মানে শুধু সংখ্যালঘু বলেই তাদেরকে ডিসি করা হতো না, তাদেরকে এসপি করা হতো না, তাদেরকে সচিব করা হতো না, এরকম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর্মীয় সংখ্যালঘু বলেই করা হতো না, এটা বাস্তবতা। এগুলো তো বললাম তো যে বিএনপি জামাতারা বলে এইটা কি এরকম ধরে নেওয়া হয় একজন যদি আসলে বাংলা নাম যার তিনি আসলে আওয়ামী লীগই করবেন, এটা একদম মাস্ট না? এটা ওরা কাঠামোগুলো এরকম তৈরি হয়েছে, মানে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলো। আচ্ছা, এইগুলি কাঠামো ধর্মবিশ্বাসী আর ধর্মনিরপেক্ষতায় এই জায়গাগুলির মধ্যে অনেক এই কাঠামোগুলো তৈরি হয়েছে। বাইরে যাওয়ার সুযোগ খুব একটা নাই, এর বাইরে গিয়ে কেউ খুব একটা ভালো করতে পেরেছে বিষয়গুলো এরকম না। বাট আমরা যারা এখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিয়েছে, এটা কিন্তু মানে এটা পৃথিবীর দেশে দেশে আছে। ধর্মীয় সংখ্যালঘুরা পৃথিবীর দেশে দেশে নির্যাতিত নিষ্পেষিত হয়, আবার মানে যোগ্যতার বলেই এগিয়ে যায়। মূল প্রশ্ন যদি দয়ের দান নয়, যোগ্যতা বলে এগিয়ে যায়। সেখানে আমার যেতে হবে যে সংকটটা কোন জায়গায়, সংকটের মূলে হাত দিতে হবে। এইগুলি আছে, এগুলি কিন্তু সাবসিডিয়ারি লাইন। আমার দৃষ্টিতে বাংলাদেশের যে বিষয়গুলিকে 21% থেকে আজকে 9% ধর্মীয় সংখ্যালঘুদের দাঁড়িয়েছে, সেইখানে আমার ল্যান্ড ল যেটা একসময় সত্য সম্পত্তি ছিল, পরে যেটা অর্পিত সম্পৃক্ত হয়েছে। দেখেন আমরা যখন ক্ষমতাসীন 1960-2001 এইটা ওই আমলে আমরা একটা উদ্যোগ গ্রহণ করি এবং এই বিষয়টা আমরা ডিসিশনও নিই, আইনও পাস করি। কিন্তু 2001 সালে আমরা ক্ষমতাচ্যুত হওয়ার পরে বিএনপি ক্ষমতা আসে, তখন এটা আবার ধামাচাপা পড়ে। আর 2007 তারপরে এবার আসার পরে আমরা এটা আইনটা করেছি, আমরা এগিয়ে গেছি। এটা বাস্তবায়নের যে প্রক্রিয়াটা আছে সেটা জেলা পর্যায়ে গিয়ে কিছুটা বিঘ্নিত হচ্ছে। আমি যে কথাটা বলছিলাম যে আমি একটা আইন করলাম, কিন্তু প্রয়োগটা কার হাত দিয়ে হবে আর কি, সেটা মেইনলি সেই জায়গাটাতে আমরা এসে গেছি। এবং আমি এটা বলছি যে এই অর্পিত সম্পত্তি আইনের যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, যে আইনগুলি করা হয়েছে, এটার সম্পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সংকট মানে 60 to 70% কমে যাবে। এবং সেটা হয়েছে। এটা এখানে কেন শুধু আপনার আদিবাসী উপজাতিদের যে ভূমি আইন, এটা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের হিল ট্যাক্সের যে ভূমি আইন, এটাও অত্যন্ত প্রযোজ্য। মানে ভূমি আইন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জন্য একটি বড় সংকট। সেই সংকট উত্তরণে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এটা এখন বাস্তবায়নের দিন আছে। বাস্তবায়নযোগ্য কিনা সেটি বাস্তবায়নযোগ্য তো হয়েছে, বাস্তবায়নযোগ্য। এবং সেটি সম্পর্কে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন তারা কি বলছেন, তাদের মতামত যথেষ্ট পরিমাণে আমলে নেওয়া হয়েছে? হ্যাঁ, না, এগুলো কথাবার্তা হয়েছে বিভিন্ন পর্যায়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব গওহর রিজভী সাহেব বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলেছেন। সামগ্রিক এটা তো মানে সারা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলার বিষয় না, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব যারা করে তাদের সাথে কথা বলেছে। কিন্তু আমাদের দর্শকরা কিন্তু খুব বেশি কনভিন্স হতে পারছে না যে এই অর্পিত সম্পত্তি বা কনভিন্স না হওয়ার কারণটা তো বললাম যে আইন, সম্পত্তি আইন যেটা আপনারা করছেন সেটাও খুব ভালো হয়েছে, সেটা তারা খুব কনভিন্স না। সেই কথাটা হয়েছে বলা হয় না যে এটা আইন হওয়ার সাথে সাথে মানি না মানবো না, এরকম বিষয়টা না। প্রয়োগের ক্ষেত্রে আপনি পদক্ষেপগুলো আস্তে আস্তে আগে। আমি আরেকটা জিনিস বলতে চাই, মানে সংকটের এটা যেমন একটা দিক, এই জায়গাটা প্রবলেম সলভ করতে হবে বাংলাদেশের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী উপজাতিদের জন্য এটা দরকার। আরেকটি সংকট আছে, আমি যত কিছু করি না কেন বাংলাদেশের শিক্ষা পদ্ধতি, মানে কয়টা শিক্ষা পদ্ধতি ভিন্ন ধরনের এই শিক্ষা পদ্ধতি এক অভিন্ন শিক্ষানীতিতে না পর্যন্ত
মাদ্রাসার যে প্রোডাকশন, সেই প্রোডাকশন কি করবে, ইংলিশ মিডিয়ামের প্রোডাকশন ছেলেটা কি করবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়তে পাস করা ছেলেটা কি করবে। এর মধ্যে যে গুণগত পার্থক্য রয়ে গেছে, এটা এক অভিন্ন জায়গায় আনার মধ্যে যে সামগ্রিকভাবে সংকট নিরসন। অসীমদার এই বক্তব্যের ব্যাপারে কে আসলে ভিন্নমত পোষণ করবে, কিন্তু আমি আসলে অর্পিত সম্পত্তি আইন বিষয়টিতেই থাকতে চাই, যে এটিতে আসলে দর্শকরা যে খুব বেশি কনভিন্স হচ্ছে না সে বিষয়ে একটু আপনার কথা একটু শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে আসি, কারণ অসীমদা একটু বিরতির পর আপনাদের এই বিষয়ে একটু কথা বলবো। আজকে বাংলাদেশে ফিরলাম। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছে অর্পিত সম্পত্তি আইনের বর্তমান অবস্থা প্রায়োগিক অবস্থা সেটা জানতে চাইছিলাম। তার আগে একজন দর্শক আপনার কাছে একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি অনেকটা এরকম যে ইন্ডিয়াতে যে সরকারি কাজ বা অন্যান্য সার্ভিস আছে তাতে মুসলিমদের পার্টিসিপেশন বা পার্সেন্টেজ কতখানি? ওখানে তো কোনো ডিসক্রিমিনেশন হচ্ছে না, ওখানে তো সরকারি কর্মকর্তা হচ্ছে, এমপিও হচ্ছে, মন্ত্রী, না না আমি তো কেন্দ্রীয় সরকারে যাওয়ার দরকার নাই। আমাদের মমতা সেও তো প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে সমানে। যাই হোক, এটা ভালো। আমি যেহেতু আজকে শারদীয় উৎসবের শেষ দিন, বিজয়, এই দিনে আমি বঙ্গবন্ধুকে একটু স্মরণ করতে চাই। আমাদের বাঙালি জাতি আমাদের বারবার বঙ্গবন্ধুর কাছে ফিরে যেতে হবে। 23/3/1974 সনে বঙ্গবন্ধু কিন্তু ভেস্টেড প্রপার্টি আইনটা বাতিল করে দিয়েছিল। দুর্ভাগ্য আমাদের কোন সরকারে সেটা মানে নাই, ইনক্লুডিং আওয়ামী লীগ সরকার। ওনারা মেনেছেন 2001 সনে এসে। অনেক দেরি হয়ে গেছে, তখন প্রচুর অনিয়ম হয়েছে, অন্যায় হয়েছে এই দেশের জনগণের প্রতি। এখন 23/3/74 পরে যে সমস্ত প্রপার্টি নেওয়া হয়েছে সেগুলো অন্যায়, অবৈধ। সুপ্রিম কোর্টও সেটা ডিসিশন দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একটা সাহসী ভূমিকা নিয়েছেন, শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেছেন যে 2001 সনে যে আইনটা করা হলো, এরপরে আর কোনো প্রপার্টি সত্য সম্পত্তি করা হবে না। যেটা করা হয়েছে সেটা ক তালিকা এবং খ তালিকা। ক তালিকার মধ্যে হচ্ছে যেটা সরকারের নিয়ন্ত্রণে, আর খ তালিকা হচ্ছে যেটা সরকারের নিয়ন্ত্রণে নাই। আমরা বললাম নেত্রীকে বোঝান যে খ তালিকাটা কোনোই দরকার নাই, যেহেতু এটা আপনাদের নিয়ন্ত্রণে নাই সরকারের, তো এটা এমনি ছেড়ে দেন। উনি কথা রেখেছেন, উনি খ তালিকাটা ছেড়ে দিয়েছেন। অর্থাৎ খ তালিকাভুক্ত যেগুলো অর্পিত ছিল সেগুলো অটোমেটিক বাতিল হয়ে গেছে, জনগণ সেই প্রপার্টি ফেরত পাবে। আর ক তালিকার যেটা, সেটা বলছে যে ট্রাইব্যুনালে গিয়ে বিচার বিশ্লেষণে রায় দেবে। ইতিমধ্যে অনেক মামলাগুলো শেষ হয়েছে, রায়ও পাওয়া যাচ্ছে। দুর্ভাগ্যবশত যেটা এক্সিকিউট করার কথা ডিসি সাহেব ছিলেন, তারা এগুলো ফাইলের উপর বসে আছে, হাজার হাজার ফাইল তাদের সামনে বসে আছে। আমার তো মনে হয় সরকার যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন করেছে, রিয়েলি যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু প্রশাসন উল্টা কাজটা করতেছে, সরকারের বিরুদ্ধে কাজটা করতে। আমি খোলাখুলিভাবে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, ভূমিমন্ত্রীকে আহ্বান জানাবো, আপনারা এগুলো দেখেন। জনগণ আবার মনে করছে যেন এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় জ্বলন্ত চুলা থেকে ফুটন্ত কড়াইকে ফেলে দিয়েছি। সুতরাং এই বিষয়টা আপনারা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর যেটুকু তার যে সদিচ্ছা, সেটা যাতে কঠোরভাবে বাস্তবায়ন হয় সেটা দেখা। আর বিচার বিভাগের মাননীয় বিচারপতিদেরকে অনুরোধ জানাবো, আপনারা দয়া করে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করেন। অনেক 51 বছর পার হয়ে গেছে। আমার তো মনে হয় আপনারা যেভাবে যাচ্ছেন 100 বছরও শেষ হবে না। অথচ আপনারা যদি একটু এটার প্রতি নজর দেন, আগামী 5 বছরেই এই অর্পিত সম্পত্তি আইনের সমস্ত রকমের নিষ্পত্তি আমরা করতে পারবো। আবার একটু বিজয় দশমীতে ফিরি। দেবলীনা, এবার আপনি মণ্ডপে গিয়েছেন কিনা, মানে একাধিক মণ্ডপে গিয়েছেন কিনা? এবার অনেকগুলি মণ্ডপে বিভিন্ন থিমে পূজার যে সাজসজ্জা সেটি করা হয়েছে, তার কোনটি বিশেষ বৈশিষ্ট্য আপনার চোখে পড়েছে কিনা, আপনি তা নিয়ে কোনো কিছু বলতে চান কিনা? দেখুন, ওভাবে মানে পুজো তো দেখেছি, কারণ আমরা গান করি, মানে গান পুজোকে কেন্দ্র করে কিন্তু আমাদের কাজকর্মটা অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে যেটি হয়েছে যে খুব বেশি যে দেখার সুযোগ পেয়েছি তা নয়, কিন্তু যেটুকু দেখেছি তাতে আসলে আমার কাছে যেটি মনে হয়েছে যে প্রতিমার থেকে মানে পুজো মণ্ডপের যে সাজসজ্জা সেটিতে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো সেই জায়গাটিতে আমার ভীষণ ভালো লেগেছে এবং অনেকটাই বলতে পারি যে কলকাতার সাথেও খানিকটা তুলনা করা যায়। কলকাতার সাথে খানিকটা তুলনা করা যায় এবং অংশগ্রহণ এবার অনেক ব্যাপক ছিল, জমকও অনেক ব্যাপক ছিল। তারেক রহমান ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে সাংস্কৃতিক অঙ্গনের যে নেতৃত্বের কথাটি আলোচনা শুরুতে উঠে এসেছিল, আপনি যেটিকে সহযোগী ভূমিকা নেয়ার কথা বলছিলেন, সেই ভূমিকাটা এখন যেভাবে আছে সেভাবে আপনি সন্তুষ্ট কিনা, বিশেষ করে আপনাদের বেতন তরুণদের হাতে দিয়ে যাওয়ার ব্যাপারে? আমি এখনো বলতে পারি আপনাকে যে আমরা অন্তত নাট্যাঙ্গনের বা সাংস্কৃতিক অঙ্গনের গান অন্যান্য বিভাগে যেটা আছে, আমাদের মাইন্ডসেটটা পুরোটাই বলতে গেলে অসাম্প্রদায়িক। এখানে কোনো ধরনের বিভাজন আমরা করি না। আমাদের এমন লোক আছে যে মাগরিবের নামাজটা পড়ি মঞ্চে গিয়ে
সে তার কাজটা করে, কিন্তু সেখানে কোনো বিরোধিতা নাই। বা কেউ যদি মনে করে যে আজ হিন্দু হওয়ার পরে মঞ্চে কোনো প্রার্থনা করে কি মঞ্চে উঠবে, সে ব্যাপারেও কিন্তু কোনো ইয়ে নাই। আমি একটু অন্যদিকে যেতে চাই। আমি মনে করি, আমি যেটা বলি সেটাই আবারও বলছি, যে সংস্কৃতি সহায়ক শক্তি এবং সাংস্কৃতিক কর্মীরা কিন্তু এখানে অনেক বড় ভূমিকা রাখছে। আমি একটু অন্যদিকে যেতে চাই, একটু যে অর্পিত সম্পত্তি আইন বা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটা কি রাষ্ট্রকে সম্পূর্ণভাবে ঘোষণা করে যে আমরা অসাম্প্রদায়িক? এখানে খটমটি লাগে, কিন্তু এই সমস্যাটা আসলে একদিনে দূর করা যাবে না। ৭৫ পরবর্তীতে যেভাবে মানসিকভাবে অন্যদিকে টার্ন করা হয়েছে, ইউটার্ন করা হয়েছে, সেখান থেকে ফিরে আসতে গেলে সময় লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জঙ্গিবাদ নিয়ে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে এটি একটি সামাজিক সমস্যা, সামাজিকভাবে কিন্তু মোকাবেলা করতে হবে, সামাজিক যোগাযোগগুলো বাড়াতে হবে। মা বাবা সন্তান থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু সাম্প্রদায়িকতা বলুন বা জঙ্গিবাদ বলুন কিছু থামবে না। কিন্তু শুধুমাত্র এক জায়গায় রেড করে পুলিশ গুলি করে 9 জন জঙ্গিকে মারলো, জঙ্গিবাদ নির্মূল হয়ে গেল, এটা কিন্তু নয়। ইটস এ মাইন্ডসেট। কমিউনাল যে ব্যাপারটা, এটা আমার ভিতরে, আমাদের কিন্তু ওই যে আছে না অনেক কিছু, আবার কিন্তু হঠাৎ করে করার পরে যদি দেখি অসীমতা কিছু বললো, আমি মনে মনে কিন্তু একটা হিন্দু হিসেবে ওনাকে একটা অন্যরকম ভাবে এই করার চেষ্টা করি। এই মাইন্ডসেটটাকে আসলে পাল্টাতে হবে, কিন্তু সেখানে সংস্কৃতির একটা বড় ভূমিকা আছে। যেমন ধরুন রবীন্দ্রনাথ, শুধুমাত্র রবীন্দ্রনাথের জন্ম বা মৃত্যুবার্ষিকীতে কেন হবে? রবীন্দ্রনাথের গল্প নাটক নিয়ে চলচ্চিত্র কেন হবে না? ভিন্নভাবে, ভিন্ন ইন্টারপ্রিটেশনে, যেখানে চিত্রাঙ্গদার মতো একটি অন্য ইন্টারপ্রিটেশন হয়েছে, সেই সাহসটা কিন্তু আমরা পাই না এখন। এমনকি পাকিস্তানেও একটি ছবি ছিল খোদাকে ওয়াস্তে, ওই ইসের সময়, মোশাররফের সময়, সেখানে ধর্মকে নিয়ে, 9/11-কে নিয়ে যেভাবে উপস্থাপন করা হয়েছে, আমার মনে হয় বাংলাদেশে কোনো মেকার যদি আজকে সেইভাবে করে, সেটা সেন্সারে পাস হবে কিনা আই ডাউট। বাংলাদেশের সমস্যা কিন্তু আছে আমাদের, সেই সমস্যাকে অস্বীকার করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সেই মাইন্ডসেটটাকে ঘোরাতে হবে, একদিন এটা হবে না। সমস্যাটাকে আসলে যতক্ষণ পর্যন্ত স্বীকার না করা যত সমস্যা। অসীম কুমার উকিল, আমি আবারও বিজয়তে ফিরে আসতে চাই যে অন্য যারা রাজনৈতিক শক্তিগুলি আছে, তারা এই পূজা বা অন্য সম্প্রদায়ের অনুষ্ঠানগুলিকে কিভাবে দেখে, যেগুলি মেইন স্ট্রিমের উৎসব না? আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাইবো খুব সংক্ষেপে। আমি তারেক আনাম ভাইয়ের এই আলোচনাটা খুব ভালো লাগছে। জি, একটু এখানে অ্যাড করতে চাই কি, এই সব কিছুর মাঝেও কিন্তু আমাদের সামনে আলোকবর্তিকা আছে, বাতিঘর আছে, বাংলা নববর্ষ। না, বাংলা নববর্ষটা সারা দেশে যেভাবে এখন পালিত হচ্ছে, এটা আবাল বৃদ্ধ বনিত ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী গরিব সবাই কিন্তু যেভাবে পালন করছে, সেটা এখন এই দেশের প্রধান উৎসবে পরিণত হয়েছে। এটা কিন্তু আমাদের কাছে একটা বড় অর্জন হিসেবে কাজ করে, এবং এটা দিয়ে মনে হয় যে আমরা সমস্ত কিছু অতিক্রম করে না, সমস্ত ওই আপনার এই ধর্মীয় বিভাজন, আপনার বিভেদ, সবগুলিকে পদদলিত করে আমরা সম্মুখ মানে এগিয়ে যেতে পারবো। আপনি খেয়াল করেছেন কিনা, শরৎ নিয়ে উৎসব হচ্ছে, কিন্তু পৌষ পার্বণ হচ্ছে, পিঠা উৎসব হচ্ছে, এটা বাঙালি সংস্কৃতির অংশ। এই জায়গাগুলি আমাদেরকে উৎসাহিত করে। আমরা আশাবাদী আপনাদের মতো সবাইকে নিয়ে এগিয়ে যাব। সেখানে দাঁড়িয়ে আপনার এটা মানে কিভাবে বলবো, আমার নেত্রী যখন 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে দেশে ফিরেছেন, 1982 সালেই তিনি ঢাকেশ্বরী মন্দিরে পূজা দেখতে গিয়েছেন। না, অন্য দলগুলি কথা বলছিলাম, 10 সেকেন্ড সময় যদি বলেন। সেটা যখন ওনারা আসতেছেন, কিন্তু কোথায়, কিন্তু এটা তো জামাত বা অন্যদের কথা বাদ দেন, বিএনপি তো পূজার মণ্ডপে আসে না। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি যদি 10 সেকেন্ড বলেন যে আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলি, আমরা আওয়ামী লীগের অনেক সমালোচনা করি, তো অন্য দলগুলি এইগুলি সমস্যা হচ্ছে, আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফিরে যাব, এই জন্য আমরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এনেছি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। দুর্ভাগ্যবশত আনামবাদ যেটা বললেন, রাষ্ট্রধর্ম বহাল রয়েছে। এখন রাষ্ট্রধর্ম থাকা অবস্থায় কখনো বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যেতে পারবে না। সুতরাং আর সাংস্কৃতিক আন্দোলনে সুফিয়া কামাল, জাহানারা ইমাম, শামসুর রহমান, কামরুল হাসান, ফয়েজ আহমেদ, সৈয়দ শামসুল হক, তাদের মতো বাতিঘর কেন সৃষ্টি হবে না? রাইট। হ্যাঁ, আমি আশা করব, আপনারা তো পারফর্মার, কিন্তু যারা সংগঠন করেন, নেতৃত্ব দেন, সভাপতি হন, সাধারণ সম্পাদক হন, তারা কেন জাতির বিবেক হিসাবে কাজ করবেন? আমার মনে হয় তারা জাতির বিবেক হিসাবে কাজ করতে বলি না। আপনাকে দিয়ে শেষ করবো, আপনি চাইলে আমাদের এক লাইন গানও শোনাতে পারেন, আমাদের এক দিয়ে শেষ সবাই। মাগো ডাকি তোমায় সারা বছর ধরে,
এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে, এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা। আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।